কোম্পানির এগেনস্টে যে বিভিন্ন জায়গায় কেস হয়েছে, আপাতত দুটো জায়গায়, একটা হচ্ছে উড়িষ্যায় ইওডব্লিউতে উনি এখন তত্ত্বাবধানে আছেন, এরপরে হচ্ছে সুরাট বা গুজরাটে হয়েছিল, সেখানে 12 দিনের রিমান্ডে নিয়ে গেছিল, পেপারে যেটা বেরিয়েছে 5 দিনের। তা যাই হোক, এই বিষয় নিয়ে, আইনি বিষয়টা নিয়ে আমাদের স্বপনদা, আমরা অন্তত কোম্পানির পক্ষ থেকে রেখেছি এবং একটা উকিলও রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে আপডেট খবর দেওয়ার জন্য। আমি স্বপনবাবুকে কিছু বলার জন্য বলছি। স্বপনবাবু আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, একটু আপনার টোটাল বিষয়টা সংক্ষেপে একটু জানানোর চেষ্টা করুন। হুম। আহ, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বলছি যে আমাদের যে আগের যে বিষয়গুলো ছিল, আমাদের মূলত টাকা পাওয়ার যে সম্ভাবনা বিষয়গুলো ছিল, তার থেকে হঠাৎই উড়িষ্যার কেসের জন্য একটা বিশাল পট পরিবর্তন হয়েছে। যেখানে আমরা অতীতে আমাদের যতবারই কমিটমেন্ট হয়েছে ততবারই ফেল হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা একটা ভয়ঙ্কর একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলাম। সেখানে উড়িষ্যার কেসটা এসে একটা আমাদের এমন একটা পরিবেশ তৈরি করে দিতে চলেছে, যেখান থেকে কোম্পানির একটা সত্যাসত্যর বিষয় আমাদের কাছে পরিষ্কার হবে। এখানে একটা জিনিস বলে নিই যে এখানে উড়িষ্যাবাসী যে কেস করেছে সেটা সবাই জানেন, এবং ওখানের যে নিয়ম আছে, যে ওই কেসের জন্য ওখানকার যে নিয়ম আছে, সেখানে হচ্ছে উনি টাকা না দিয়ে উনি বেরোতে পারবেন না। এবং বর্তমানে সবাই হয়তো অনেকেই জানেন যে মানি লন্ডারিং অ্যাক্ট সারা ভারতবর্ষব্যাপী যেটা আছে, সেখানে এই চরম সাজা হচ্ছে টাকা না নিতে পারার, যে যাবজ্জীবন কারাদণ্ড। এইরকম একটা জায়গায় উনি আছেন এখন। যে অতীতে আমাদের কাছে যে জায়গাটা আমরা চেয়েছিলাম যে আমরা একটা শক্তভাবে ওনাকে একটা কথা আদায় করি, টাকা দেবেন কি দেবেন না, সেটা সবসময় আমাদের কাছে কমিটমেন্টগুলো ফেল হচ্ছিল, সেরকম একটা জায়গায় এসছে। এখানে এসে এই জায়গাটা থেকে আমরা কি পেতে চলেছি আর কি না পেতে চলেছি সেটা নিয়ে একটু কোনো পরিষ্কার করে বলে দিচ্ছি। এখানে পদ্ধতিগতভাবে হচ্ছে এই কেসটা যখন ওরা এফআইআর করেছে, অন দ্য বেসিস অফ এফআইআর, এটা কোর্টের মাধ্যমে ইউডব্লিউ কাছে, আমাদের যেমন ইউডব্লিউ আছে ওদের ওখানে আছে ওপিআইডি। ওপিআইডি ওদের একটা নিজস্ব আলাদা একটা কোর্ট আছে, সেই কোর্টের প্রাথমিক বিচারটা হয়। কিন্তু আমাদের এই কেসের যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি হওয়াতে ওই কেসের যে বিচারক, সে এই বিচারের বা যোগ্যতা নেই। এই কেসটা আইনগত কারণে, আইনগত পদ্ধতিতে চলে যাবে হচ্ছে উচ্চতর আদালতে, অর্থাৎ কটক হাইকোর্টে। এটা একটা সময়ের একটা অপেক্ষা হয়। সেটা হচ্ছে আমাদের গত 21 তারিখে, পরপর আমরা 3বার আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। গত 21 তারিখে এটা ফাইনালি রিজেক্ট হওয়ার কথা। সেই যেহেতু আমাদের কাছে এতদিন আমাদের কাছে এই ইনফরমেশন গুলো সবটাই আমরা ভার্বালি আমরা কালেক্ট করছিলাম, তো আমরা একটা এমন একটা অসহায় জায়গায় চলে যাচ্ছিলাম যে মানুষের কাছে বার্তা দিচ্ছে, অথচ আমাদের কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স কিছু নেই। সেখানে আমাদের লিডাররা সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে যে সমস্ত যে ডকুমেন্টস আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সব আমরা কোর্ট থেকে তুলব, এবং কোনো লয়ারের হেল্প নিয়ে ওটা তোলা হচ্ছে। এবং ওখানকার যে যে এতদিন ডে 1 থেকে লাস্ট 21 তারিখে যদি ফাইনালি রিজেকশন হয়ে থাকে কেসটার, শুনেছি হয়েছে, কাগজ আমাদের কাছে নিয়ে দিকে যদি কথাটা ব্যবহার করছি, তাহলে ওই কেসের যে রিমান্ডে নেওয়ার পরে ওখানে স্যারকে যে ইন্টারাকশন করা হয়েছে, ইন্টারাকশনের পরিপ্রেক্ষিতে উনি যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো ওখানে রেকর্ডের আছে। এগুলো করার প্রয়োজন এই জন্য যে ওনার যে মূল ট্রেনটা উনি আমাদের কাছে ওখানে যখন আমরা গিয়ে উপস্থিত কান্নাকাটি করে বলেছেন আমি সবাইকে টাকা দেবো, আমাকে বার করার ব্যবস্থা হোক, ইত্যাদি ইত্যাদি। অতীতেও এই কথাগুলো বলেছিলেন, কিন্তু আমাদের বিশ্বাসটা এমন একটা তলানিতে চলে এসেছে, এই কথাগুলো আমাদের কাছে ওই মুহূর্তে থেকে এখন অব্দি নাটকই মনে হচ্ছে, যতক্ষণ না কোর্টের কাছে উনি একটা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে কোনো স্বীকারোক্তি দেন। এইখানে কি হবে, আমাদের যাবে হচ্ছে হাইকোর্টে। এই
রিজেকশন সার্টিফিকেটটা কপিটা তুলে হাইকোর্টে যাওয়া হবে। সেইখানে মূল ব্যাপারটা হচ্ছে উড়িষ্যাবাসী একটা ব্যাপার, তাদের একটা ব্যাপার, সেইখানে সমস্ত ভারতবর্ষের সহ অথবা আমরা যারা আছি তারা যুক্ত হবে কিনা। আমরা যারা জুম মিটিং আছি, ধরুন বিহার, উড়িষ্যা, আগরতলা, ত্রিপুরা, এরা সবাই যুক্ত। একটা ধোঁয়াশার জায়গা আমাদের কাছে রয়েছে, এখনো অনেকটা পরিষ্কার হয়েছে, কিন্তু কাগজপত্রের দিক থেকে ধোঁয়াশা, কাগজ আমাদের কাছে সেরকম আসেনি। লয়ারদের সঙ্গে এবং ম্যাডামের কথা হয়েছে, ওনারা এই ইন্টেনশনটাই বলেছে যে যখন উড়িষ্যাকে দেওয়া হবে আমরা সবারটাই একসঙ্গে দেব। তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে সবার লাইব্রেরি দেওয়ার জন্য আপনার ফ্যাক্টস অ্যান্ড ফিগার রেডি আছে, ক্লায়েন্টদের লিস্ট রেডি আছে। উনি তখন এই দুটো সিটিং আগে, লাস্ট দুটো সিটিং ওনার সঙ্গে গতদিন তো উনি যাননি, আগের দিন যে কথাবার্তা হয়েছে সুযোগ হয়নি এই বিষয়টা নিয়ে, অন্য বিষয় হয়েছিল, সেটা মূলত ফরেক্স বিষয় নিয়ে হয়েছিল। সেই জন্য উনি তখন বলেছেন 80% কাজ হয়ে গেছে, এই 21 তারিখে ডেটটা পর আমি এটা কমপ্লিট করে দেবো। এখন হচ্ছে যেটা মূল বিষয়টা যেটা যাবে সেটা হচ্ছে মানুষের টাকা ফেরতটা, মানে টাকা কিভাবে ফেরাবে সেটা হচ্ছে উড়িষ্যা যে কেস হয়েছে ওখানে নিয়ম হচ্ছে ওখানকার যে লায়াবিলিটি ওখানে এক্সিবিট হলে বা ওখানে যে ওটা রেকর্ডেড হবে তার একটা পার্সেন্টেজ ওনাকে দিতে হবে, মেবি 20%, মেবি 30%। সেটা কোর্ট যেটা বলবে সেটা প্রাথমিক বেল নিয়ে আসতে হবে। এবং উনি যে বেল বন্ডের জন্য সমস্ত ভারতবর্ষের জন্য যে স্বীকারোক্তিটার জন্য আমরা অত্যন্ত উৎকণ্ঠা নিয়ে বসে আছি, যিনি শুধু উড়িষ্যাটা নিয়ে বেরিয়ে আসবেন, সমস্ত ভারতবর্ষটা নিয়ে ওখানে কোনো কথাবার্তা থাকবে, সেই কাগজটা এখনো জমা হয়নি। সেটা হাইকোর্টে জমা হবে। সে হাইকোর্টে জমা হলে তার একটা সার্টিফাইড কপি আমরা তুলবো, বা অন্যদের পক্ষে একটা জেরক্স কপি তুলে আমরা প্রাথমিকভাবে আলোচনা করতে হবে। সেখানে যদি দেখি যে শুধু উড়িষ্যাবাসী পাচ্ছে, আমরা পাচ্ছি না, তখন সেটা সবার কাছে পরিষ্কারভাবে রাখা হবে। উড়িষ্যাবাসী যেভাবে আইনের রাস্তা দিয়ে তাদের নামটাকে এখানে যুক্ত করেছে, আমরা ওখান থেকে তোলার পরে আমরা জানতে বুঝতে যতটাই পারি, তারপরে আমরা যেটা আমাদের সবার ইচ্ছে, সবার একটা মত, যে আমরা এরকম আমাদের কিছু বন্ধু আছে যারা এখানকার লয়ার, তাদের সঙ্গে বড় বড় লয়ার আছে, তাদের আমরা ডে 1 থেকে সমস্ত কাগজপত্রগুলো দেব। সেইখানে তারা যে ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন যদি আমাদের হয় যে একটু অপেক্ষা করা, তাহলে অপেক্ষা করব, সেখানে আপনাদের মতামত নেব। আর যদি মনে হয় না, তখনই আমাদের এফআইআর করে না করলে এর সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তবে যে যার জায়গাতে কি পদ্ধতিতে কেস করবে তার একটা গাইডলাইন আমরা নিজেরা আলোচনা করে ঠিক করে নেব। এই জায়গায় বিষয়টা দাঁড়িয়ে আছে। ম্যাডামকে যেটা আমরা প্রাথমিকভাবে কতগুলো প্রশ্ন আমাদের আউট অফ, মানে কি বলবো, আমাদের নিজস্ব, যে ম্যাডাম যে টাকাগুলো ফেরাবেন, কোর্টকে যে একটা জবানবন্দি দিলেন, টাকাগুলো আপনি কিভাবে ফেরাবেন। যদি ভেবে থাকেন যে আপনি প্রপার্টি বিক্রি করে দেবেন, তাহলে এটা জানবেন যে যে একুশ থাকে, যে জেলে থাকে, তার সম্পত্তি বিক্রি করা মানে খুব কঠিন জিনিস, মানুষ কিনতে চায় না। আমরা কিনলেও জলের দামে কেনে, যে জলের দামের জন্য যে টাকাটা লস হবে সেটি সেই টাকা দিয়ে পে আউট করা সম্ভব হবে। সুতরাং যে ওই পরিকল্পনা থাকে, আপনি দ্বিতীয় পরিকল্পনা আছে কিনা আপনি আমাদের জানান। তখন উনি আমাদের অ্যাসিওর করেছেন বা আমাদের বলেছেন মানি আমাদের আছে, সেক্ষেত্রে এনএসসি কথাটা উনি উল্লেখ করেছে। কিন্তু এই বিষয়টা আমাদের একটা ভাবে যেভাবে বলে এড়িয়ে যেতে পারলেন, কোর্টের কাছে উনি এটা পারবেন না। কোর্টে ওনাকে একটা নির্দিষ্ট দিন বা সময়সীমা দেওয়া হবে, উনি প্রাথমিক ওটা ডিপোজিট করে বা রেস্ট অফ অ্যামাউন্ট কবে দেবেন সেটা কোর্ট ওনাকে নির্দেশ দেবে। তার মধ্যে উনি টাকাগুলো পে আউট, সবাইকে পে আউট করাতে হবে, না করলে পরে আবার যথারীতি শাস্তি অনুযায়ী কোর্টে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি সমস্ত ভারতবর্ষে ব্যাপী হয়, ইনিশিয়াল ফান্ড ওখানে উড়িষ্যা যেটা আছে এখন 10 কোটি না 12 কোটি হয়েছে, তার 20% হলো 2 কোটি টাকা দিয়ে বেরোবে। এবার বেরোবার পরে আমাদের যেটা করতে হবে, একটা সবাই আমরা বুঝতেও পারছি বা আমাদের অভিজ্ঞতা বলছে
যে উনি না বেরোলে কিন্তু খুবই একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। ওনার টাকা যদি আমরা চাই, দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে ওনাকে বেরোতে হবে, ইচ্ছা যেটা সেটা কোর্টের কাছে ওনাকে প্রকাশ করতে হবে। তো ওনার থেকে বেরোবার জন্য রাস্তাটা অপেক্ষাকৃত একটু সহজ মনে হচ্ছে। উড়িষ্যার লগ্নিটা কম আছে, কোটি টাকা হবে। এরপরে সবারটা যুক্ত হয়ে কত কোটি টাকা দাঁড়াবে সেই ফ্যাকশন ফিগার আমাদের কারো কাছে নেই। বিভিন্ন কথাবার্তা যে ফিগারগুলো আছে তার মান্যতা নেই। ওনাকে ডকুমেন্টস ওখানে প্রডিউস করতে হবে। তার এগেনস্টে কিভাবে টাকা ফেরবেন তার একটা যুক্তিগ্রাহ্য আয়ের ইনকামের বা টাকা সংস্থান ওনাকে ব্যক্ত করতে হবে। আমরা শুধু এই কটা ওনার এই হাইকোর্টে যাওয়ার ওই কাগজটার জন্য, ওই কাগজটা যতক্ষণ না আমাদের হাতে আসে ততক্ষণ আমরা কিছু বুঝতে পারছি না। তো আইন তো প্রতি মুহূর্তে কিন্তু তার অবস্থার পরিবর্তন হচ্ছে। এখান থেকে যেটা একটা ইতিবাচক জিনিস হয়েছে, আমরা যেভাবে এতদিন লড়াই আন্দোলন করে নানা রকম বিক্ষোভ করে বা রাগ দেখিয়ে আমরা যেখানে ওনাকে কোনো রকম কবজা বা বাগে আনতে পারছিলাম না, আইনের মাধ্যমে উনি একটা জায়গায় এসছেন যেখান থেকে ওনাকে বাগে পাওয়া সম্ভব হয়েছে। এই রাস্তায় আসবে, সেখানে আগামী আমাদের কতটা ইনভলভ হতে হবে, কি পথে ইনভলভ হতে হবে, সেটা আমরা সম্ভবত ম্যাক্সিমাম 10 থেকে 15 তারিখ সেপ্টেম্বরের মধ্যে ওই অবস্থাটা আমাদের কাছে পরিষ্কার হবে। ওই ডকুমেন্টসগুলো আনার পরে পরবর্তী সিদ্ধান্ত আমাদের পৌঁছতে হবে, যেখান থেকে আমরা সবাই মিলে পৌঁছতে পারি, মানে আমাদের টাকাগুলো ফেরত পেতে পারি। এই মধ্যে যেটা আমার সার্বিকভাবে মনে হচ্ছে, পরস্পরের প্রতি আমাদের আমাদের মনে হয় ঐক্যবদ্ধ থাকাটা খুব প্রয়োজন। ম্যানেজমেন্ট আমাদের নানারকম ভাবে আমাদের ঐক্যবদ্ধ চেষ্টাটাকে হয়তো ভাঙার কৌশল নিতে পারে। সেখান থেকে যেন আমরা বিচ্যুত না হই। আমরা যেটা করব সবাই মিলে একসঙ্গে একই কথা বলবো, একইভাবে চলবো, একই আইনের পথ ধরবো কি অন্য পথে চলবো, একসঙ্গে সবাই ঠিক করবো, এটাই যেন আমাদের মধ্যে সুনিশ্চিত থাকে। পারস্পরিক যেন বোঝাপড়ার জায়গাটা আমরা শক্ত করতে পারি। তাহলেই আমার মনে হয় আগামী দিনে যে পথ আমাদের কাছে খুলে গেছে সেই পথ দিয়ে আগামী দিনে সবাই টাকা পাওয়া সম্ভব হবে। আর ফরেক্সের টাকা বলরামদা বলতে হবে, বলতে পারবেন, সেটা নিয়ে আলোচনা আছে। তো আমার মনে হয় শুধু এ কটা দিন, যদি আমরা এতদিন যখন আমরা কোনো কেস কামানি করে নিয়ে অপেক্ষা করেছি, যদি আমাদের কেস করতে হয় কাগজপত্র পাওয়ার পরে আমরা কি বয়ানে আমরা কেস করব, তার সেটাও কিন্তু আমরা ওখান থেকে খুব ভালোভাবে বুঝে যাব। তাই বলছি এ কটা দিন যদি অপেক্ষা করি কৌশলগত কারণে, কেউ তাহলে একটা কেস লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে যেতে, সেখানে শুনানি ফয়সালা তো দূরের কথা যেতেই লাগে 45 দিন, ফয়সালা ধরুন আরে পরে। এখানে আইও রিপোর্ট যেমন আছে 120 দিন, হয়তো সাপ্লিমেন্টারি একটা উনি একটা স্টেটমেন্ট দিয়ে চার্জশিট দিয়ে আমাদের আপার কোর্টে যাওয়ার রাস্তা একটা থাকবে। গুজরাটের জন্য কিন্তু একটা 45 দিনের সময় একটা বেরোলো। গুজরাটের কেসটা পরিবর্তনটা কোন দিকে অন্যদিকে হতে পারে বলে একটা আছে এখন, যেহেতু কেসটা হচ্ছে এলপিএস এর নামে, সেখানে জিয়াজুর রহমানের আছে নাম আছে কি নেই ঠিক আমরা জানি না। সেটা জানলে ওখানে আমরা প্রাথমিক অবজারভেশন আমাদের দিক থেকে জানতে পেরেছি। সেটা আরো জানতে পারবো সমস্ত আমরা সার্টিফাইড কপিগুলো তুলে আনার পরে কাছ থেকে, এবং আমাদের এখানকার যে বন্ধু যারা আছে হিমাজার যে আইনি বন্ধু আছে তাদের কাছে পরামর্শ নেব, প্রয়োজন অন্য লয়ের পরামর্শ নিয়ে পরে আমরা পরবর্তী জুন মিটিং এ সিদ্ধান্ত নিয়ে আমরা কোন পথে যাব সেটা আমরা আগামী দিন ঠিক করবো। তার আগে আমাদের হাইকোর্টের যে উনি যে বেল বন্ডে যে সমস্ত বয়ানগুলো লিপিবদ্ধ অফ লাইবিলিটিস, লিস্ট অফ অ্যাসেট যেন ওনাকে যেটা প্রডিউস করতে হবে, সেটা কিভাবে দিচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম আছে কিনা, ত্রিপুরার নাম আছে কিনা, বিহারের নাম আছে কিনা, উড়িষ্যার তো আছে, বা গুজরাটের নাম আছে, বা অন্য অন্য স্টেট যেখানে মহারাষ্ট্রের তার নাম আছে কিনা, সেটা আমরা ওয়াচ করার পরে সেখান থেকে সবার কাছ থেকে মতামত নিয়ে আমরা চাইছি সবাই যেটা করবো একসাথেই করব, সবাই যেন আগামী দিনে একসাথে ঠিকভাবে টাকা পেতে পারি। তবে এটা বলতে পারি এখান থেকে রাস্তা একটা সুগম হয়েছে। যদি আমরা ঠিক মতো লড়াইটা আমরা চালাতে পারি তাহলে সবাই আমরা টাকা পাওয়ার একটা
মানে আমাদের একটা ওপেন হয়েছে। আমাদের শুধু একটু ধৈর্য, একটু কি বলে কৌশল বা বুদ্ধির খেলা এখানে খেলতে হবে। অবশ্যই সেটা আইনের পরামর্শ নিয়ে আগামী দিনে সেই পথে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনাদেরও সেটা আমি ব্যক্ত করছি, আপনারা সেদিন প্রস্তুত থাকবেন। কেউ এখান থেকে কার কথা শুনে, স্যার ম্যাডামের কথা শুনে আমরা কেউ প্রভাবিত হওয়ার চেষ্টা করছি না। আমরা যেহেতু লিগাল পয়েন্টে থেকে লিগাল কাগজপত্র দেখে তার কথা অনুযায়ী আমরা চলতে চাইছি। সেই কাগজগুলো আসা অবধি আপনারা যদি অপেক্ষা করেন তাহলে আগামী দিনে একটা রাস্তা আমাদের ওপেন হতে পারে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্বপন বাবুকে। ভুলুবাবু আছেন তো? বলরাম কোর্টের হ্যাঁ হ্যাঁ, সার্টিফাই প্রসেনজিৎদা কপিগুলা বলুন। হ্যাঁ টাইম লাগতে পারে। হ্যাঁ, স্বপন বাবু বলুন। বাংলা বলুন। যে কোর্টের সার্টিফাই কপি যেটা বললেন যে এখন পর্যন্ত হ্যাঁ। যা যা হয়েছে ওইটার বা উনি যা যা বয়ান কোর্টে জমা করেছেন ওইটার কপিগুলা আমরা আমাদের হাতে বা আমাদের ক্লায়েন্টের হাতে ওই কোর্টের পেপারগুলা কতদিনের মধ্যে ম্যাক্সিমাম পেতে পারি? ওখানে ওখানে আমাদের যেটা বলেছিলেন 7 থেকে 10 দিন। ঠিক আছে, এটা হতে পারে 28 তারিখে যদি কপিটা না পাই তার একটা পিডিএফ কপি আমরা হয়তো পেতে পারি 28 তারিখে আমরা যেখানে যাচ্ছি। নাহলে আমরা যে তারিখে আমরা গেছিলাম 21 তারিখ থেকে 10 দিন হলে পরে আমাদের 31 তারিখ হয় বা ও মাসের প্রথম 1-2 তারিখ হয়। এই 10 দিনের মতো সময় মোট লাগে এই কাগজগুলো পেতে। আমরা টাকা পয়সা দিয়ে এসেছি, আমাকে বলেছে এগুলো প্রয়োজনে পিডিএফটা পাঠিয়ে দেবে, পরে হার্ড কপিটা আমরা ফিজিক্যালি ওখানে গিয়ে তুলে নেবো। ম্যাক্সিমাম সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে আমরা পেতে পারি তো? থেকে লাস্ট অফ দি লোয়ার কোর্টে যাবতীয় যা আছে আমরা আশা করি 1 উইক অফ সেপ্টেম্বর। আমি প্রসেনজিৎদা, হ্যাঁ, হ্যালো হ্যালো, প্রবীর আছে? প্রবীর প্রসেনজিৎদা, আচ্ছা ভুলুদার কিছু আলাপ আলোচনা আরে একটু ভুলুদা যদি কিছু বলেন। প্রসেনজিতের ক্লায়েন্ট আমি অমিত চৌধুরী, প্রবীরের দাও। প্রসেনজিৎদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভুলুদা কিছুটা আলোচনা করুক। ভুলুদা তো প্রতিবারই যাচ্ছে, আগেও ছিল। ভুলুদা, হ্যাঁ বলছি সবাইকে মানে এখানে কোথাও ফাঁক ফোকর আছে যেগুলো যেগুলো আরো বলা প্রয়োজন আছে, সেটা একটু বলুন। হ্যাঁ সবাইকে নমস্কার জানিয়ে অ্যাকচুয়ালি স্বপনবাবু যেটা বলেছেন সবটাই উনি বলে দিয়েছেন, তবু আমি একটা কথা বলি যেটা স্বপনবাবু বলেছেন কিন্তু একটু জায়গায় হয়েছে। যেমন আমাদের 21 তারিখে আমাদের ডেট ছিল, ওই 21 তারিখে আমরা কোর্টে উপস্থিত হয়েছিলাম, কিন্তু ফার্দার ওই ডেটে যেহেতু আমাদের কোর্ট কোনো ডিসিশন ওনার বিরুদ্ধে নেয়নি, তার ফলে উনি ওই ডেটটা আমাদের 28 তারিখে করেছেন। 28 তারিখে ওনাকে মানে উড়িষ্যার ওপিআইডি কোর্টে ওই দিন আমরা একটা ফাইনাল ডিসিশন জানতে পারি যে দেবে কি দেবে না। হ্যাঁ না, বেল তো ওনার হবে না, কিন্তু পরবর্তীকালে ওইখানে যদি আর টাকা দেবে কি দেবে না। টাকা দেবে কথা আমি বলছি না, আমি বলছি ওনাকে যে প্রোডাকশন করবে। তাহলে কি আপনি ওনার দালালি করছেন? না, দালালি ব্যাপারটা এখানে আসছে না। এখানে আমি কোনো কেন আসছে না? আপনি অনেক লোককে নিয়ে এখানে ইনভেস্ট করেছেন। আচ্ছা আপনি বলে নিন, তারপর আমি বলবো। না না, আমি বলবো না। বলুন না, আপনি বলুন। ওনার বিরুদ্ধে কেস করতেই হবে। আর সেটা সব
কি করতে হবে? না না, আমরা রাজি আছি, সবাই আর রাজি আছি, হ্যাঁ সেটা এবং তো, আমরা এজেন্টকে ইনভলভ করে কেসটা করব। হ্যাঁ সেরকম ভাবেই তো করছেন, যেমন উড়িষ্যাতে কেস হয়েছে, গুজরাটে হয়েছে। আপনারা যদি না মনে না না না, আপনারা সেরকম করছেন না। আমরা তো আপনাকে বারণ করতে পারি না, কারণ আপনাকে তো আমরা টাকা রিটার্ন দিতে পারবো না। তাহলে আপনি আমরা আপনি যেটা, টাকা দিতে পারবেন না, আপনারা তো আমাদেরকে মানে ইনভলভ করেছেন, যারা পেনশনার, যারা অমুক তমুক, তাদেরকে ইনভলভ করেছেন, করেন। উত্তর দিতে হবে কিন্তু এখন। প্রসেনজিৎ দা কি বলছে আমি ব্যাপারটা বুঝতে পারছি না। প্রসেনজিৎ আপনি একটু, প্রসেনজিৎ কিছু বলবে না। প্রসেনজিৎ তো আমার টাকা লাস্টলি 15 লাখ টাকার পরও 1.5 লাখ টাকা নিয়ে ইনভেস্ট করেছে প্রসেনজিৎ। প্রসেনজিৎ ত্রিপুরাতে আসুক, প্রসেনজিতের বিরুদ্ধে আমি কেস করব। আমি এখনো করছি না কিচ্ছু। সমাধান করতে হলে করবেন, আমাকে নিয়ে করবেন, আমি বলে রাখছি একটা কথা, আজকে বললাম। নাহলে আপনারাও ইনভলভ হবেন এখানে, সেখানে আপনারাও ক্রিমিনাল হবেন, আপনারা সেখানে ধোয়া তুলসী পাতা হবেন না। প্রবীর আছে এখানে? প্রবীর, হ্যালো হ্যালো দাদা, একটা কথা বলবো। হুম দাদা একটা কথা বলবো। হুম। হ্যালো বহুদিন উপকার করেছেন, বহুদিন উপকার করেছেন, বলুন। দাদা শুনুন না, এখানে কে বলছেন জানি না, ত্রিপুরা থেকে অলরেডি কেস হয়ে গেছে। আপনারা যারা গ্রুপে আছেন জানি না, ত্রিপুরা থেকে অলরেডি কেস হয়ে গেছে। আপনি কে বলছেন সবাই একটু শুনুন। বলুন, হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম সুজিত পাল। ত্রিপুরা ঠিক আছে। থেকে অলরেডি কেস চলছে। 4টা হয়েছে বেলাগড়, আগরতলা হয়েছে 5টা, 9টা কেস অলরেডি হয়ে গেছে। যদি ফোন নাম্বার চান আমার, অলরেডি দরকার 9টা নেই। কেস হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে 9টা। আমার যে কন্ট্রোল করে প্রবীর ভূমিকে বলবেন, ঠিক আছে? প্রবীরকে এই কেসটা, প্রবীরকে এই কেসটা করার জন্য আমি বলেছিলাম আরো 1 বছর আগে। না, আমরা এখন এফআইআর করে দিয়েছি, আজকে 1 মাস হয়ে গেছে। 1 বছর আগে কেসটা করার কথা বলেছিলাম আমি। হ্যাঁ, ও তো দিয়াই নাই, ওই প্রঞ্জিত কেসটা করতে দেয় না আমাদেরকে। এখন আমরা এফআইআর করেছি। সেটা তো ভুল হয়েছে না? মেলাগড়ে রূপম বক্সির নামে এফআইআর হয়েছে মেলাগড় থানায়। ঠিক আছে, ঠিক আছে, আসলে দেখা করবেন আমার সঙ্গে। আমার নাম্বারে ফোন করবেন, ফোন করে জানিয়ে নেবেন। আপনার নাম্বারে ফোন করবো না, আপনি প্রবীরের সঙ্গে কথা বলবেন, প্রবীরকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আমি কাস্টমার, প্রবীর দ্বারা আমি চিনি না তো ভাই, আমরা তো কাস্টমার। কি নাম বললেন? সুজিত পাল। সুজিত পাল। আচ্ছা পাল। ফোন নাম্বারটা দেন। ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে দিন আমাকে। 8413 লিখতো। কল কত কো? কত কো? 8413 9254 9254 30। 30। ঠিক আছে। দিনের বেলা কথা বলবেন তো সব ডিটেলস করে দেবো, কেমনি এফআইআর করবেন, থানা না নিলে কিভাবে করতে হবে, সব আমাদের কাছে আছে। আমরা শুরু ওদের বিরুদ্ধে এফআইআর শুরু করে দিয়েছি আমরা। যদি না ঠিক করেন আছে। তাহলে টাকা পাবেন না, একদম 100%। ওরা সব চোর একসঙ্গে হয়েছে, এই চোরগুলি, সমস্ত চোরগুলি এবারে গুগল মিটে আছে, এগুলি সব জানে, কলকাতার সব বাটপার এগুলি। ওদের সঙ্গে কথা বলে গুগল মিট করে কোনো লাভ হবে না ভাই। 841 ওদের কথা আমি শুনে একটা কথা এখন বলে দিচ্ছি, বলে দিচ্ছি। ওরা আছে, আমার তো ছোট ভাই, আমি ভাবি ওদের বিরুদ্ধে কেস করিনি আমি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমরা যা টাকা পেয়েছি ওরাও সেম টাকা পেয়েছে। তারা এখন কেন গা ঢাকা দেয়? ওরা বাসার জন্য ওরা কলকাতাতে কিছু বাটপারে ওই গ্রুপে গুগল মিটে ঢোকায়, আমরা ওদের গল্প শুনতে আসি গুগল মিটে, বুঝছেন না? এটা ফালতু এগুলি, গুগল মিটে ওদের বাটপারে আমরা গল্প শুনতে আসি এখানে।
আপনি ত্রিপুরা আইবেন, আয়া কথা কইবেন, আমি লয়ার ঠিক করুম দরকার হইলে। আরে আমার বাড়ি এডিনগর উন্নতিনগর, আমার বাড়ি আগরতলা। আমার বাড়িও কাছাকাছি, দলেশ্বর। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি আমরা আগরতলা। আপনি ফোন করেন দিনের বেলা, সব ডিটেলস করে দেবো। এফআইআর কিভাবে না নয় আমরা দেখবো, আমরা এফআইআর করছি। ঠিক আছে। এফআইআর ছাড়া টাকা পাবেন না, ওদেরকে জেলে ঢুকাইতে। আরে তে তো সেবির রেকর্ডেড লোক, তো সেবির রেকর্ডেড লোক, তো সেবি যদি তার ওরা টাকা কি চলে আটকে গেছে থাকে, নাকি? আমার টাকা আমি পাবো। আরে ওদেরকে পরে ফাঁসাবো, আগে আগরতলা ত্রিপুরার টিকায় ঢুকাইতে হবে, এরপরে ওদেরকে আনতে হবে। ওরাই তো আনবে, ত্রিপুরা যাদের নাম দেবো ওরাই তো কলকাতা ত্রিপুরাতে 1-2 দিন আয়া যদি খাটে না, যদি কেস লড়ে না, এমনি টাকা দিব। কে কে আছে সব নাম বলবে। প্রবীর তারা কেন দিল না এই কেসটা করতে? এই মেয়ে গুগল মিট করলে ফালতু, তো এগুলি তো ফালতু জয়েন করতেছে আমরা, এগুলি ফালতু কিছু না এগুলো। ওরা এগুলি সাজানো, সব বাটপাটি সাজানো, কলকাতার বাটপাটি। আমার নাম অমিত চৌধুরী, আমি যদি দরকার হয় আমার ফোন নাম্বারটা রেখে দেন এখন। ঠিক আছে, আপনি সকালে ফোন করে করলে আপনি ডিটেলস সব বুঝিয়ে দেবো। বাস যারা এখানে শুনতে আছেন আমার কথা, কেমনে পাবো আমি? শুনতে আছেন সবাইকে আমি সকালে ফোন করেন আমার। ঠিক আছে, হুম, ফোন নাম্বারটা লইছ? ঠিক আছে, আমি কথা কম কালকে সকালবেলা। বুঝছস? ঠিক আছে তাহলে, তো আপডেট তো সবকিছু দেওয়া হইলো, পাওয়া হইলো। আরে এই দিলে তো হইতো না, আমরা এখন কেস করব তোমাদের বিরুদ্ধে করব। আপডেট মতো না, আপডেট দিলো আইস। আমি একদম সঞ্জীব দইতে আরম্ভ করে আমার যত ক্লায়েন্ট আছে আমি দিছি, সব লইয়া তারপর গিয়া কেসটা করুম। না পাইলে না পামো। ঠিক আছে নি, এটা কাটতে দে। কাটছি 8413 তার নাম দিয়ে রাখছি, সুজিত পাল নাম্বারটা দিয়ে রাখছি, কালো সকালে কথা কইতে পারলাম না। কথা কম তো বেটা নাই তো বুঝো জানো বেটা ইনি আছে আজকে ইন্দ্রনগর বাড়ি কইলো না। আরে ঠিক আছে, কথা কইয়া দাস থেকে টাকা তারার লোকে ডিসকাস কেমনে কই। কতই তো কইলাম বাবা কি স্বাভাবিক খোলাবার না তারা, তাহলে তোমার উপর ভরসা করে চলে গো। অক্ষণ এই কথাটা কইতে পারলাম বলে কথাটা কি মানে ভুল বুঝছি, আটকা উঠে গেছে তো। কালকে সকালবেলা কথা বলতে বলতাম দুই তিন দিন দেবো, 3 দিন বেশি যেত না। তুমি পারবা? ঠিক আছে, তাহলে মিটিংটা আজকের মতো শেষ হলো। কথা শুনছি, রাখছি তাহলে। হ্যালো প্রসেনজিৎ।